অ্যাডভাইজের বিশেষ অনুষ্ঠান। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি সময় বই ভীষণ গুরুত্বপূর্ণ। বই আমাদের গল্প শোনায়, বই আমাদের হাসায়, বই আমাদের কাঁদায়, বই আমাদের ভালোবাসতে শেখায়, বই আমাদের অভিজ্ঞতা দেখায়। আর এই বইয়ের পেছনে থাকে একজন মানুষের অভিজ্ঞতা, ভাবনা, চিন্তা, কল্পনা, নানান কিছু। ঠিক আজ আমাদের এই সান্ধ্য আড্ডায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন সাহিত্যিক শ্রী সন্তোষ বিশ্বাস মহাশয়। নমস্কার। আমাদের উত্তরের আড্ডায় আপনাকে স্বাগত জানাই। আমাদের উত্তরের আড্ডায় সবার প্রথমে আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে লেখালেখি, লেখার এই জগতের সাথে ভালোবাসার সৃষ্টিটা কবে থেকে? এটা লেখা আমার 1982 সাল থেকে আমার শুরু। তখন খড়িবাড়িতে সমতল নামে একটা পত্রিকা ছিল। আচ্ছা। তার সম্পাদক ছিলেন অতুল বিশ্বাস। ওখান থেকেই আমার লেখা শুরু। ওখান থেকে তারপরে মাঝখানে উনি যখন ইহজগৎ ছেড়ে চলে যান, তারপরে বইটা বন্ধ হয়ে যায়। তারপরে আমি অনেক দিন লেখালেখি করে রেডি রাখি অনেক লেখা, কিন্তু আমি কোথাও সেই লেখাগুলো আমি কোথায় পাঠাবো, কোথায় প্রকাশিত করব আমি পাচ্ছিলাম না। আচ্ছা। এই মুহূর্তে এই সময় আমাদের খড়িবাড়ি টাইমসের একটা ছেলে, গোপাল নাম তার, আচ্ছা। খড়িবাড়ি টাইমসের, উনি আমাকে এই পথটা দেখায়। উনি বলে আপনি অমুক জায়গায় যান, আপনি সদস্য হন। তখন আমি এই সাহিত্য জগতের আজকের অনুভব পরিবার, আচ্ছা, সাহিত্য সংস্কৃতি বিভাগ, যার হেড অফিস আমাদের কলকাতা কাঁচরাপাড়া, এখানে যোগাযোগ হয়। তারপরে আমি 2024 সালে আমি সদস্য পদ পাই। আচ্ছা। আমার লেখা টেখা দেখে ওনারা খুশি হয়ে আমাকে ওনারা সদস্য করে নেন। তারপর থেকেই আমার লেখা চলছে। প্রতি মাসে মাসেই প্রায় 2 মাস পর পর এখন ছাপা হচ্ছে। ইসলামপুর থেকে ছাপা হচ্ছে, তারপরে শিলিগুড়ি উত্তরের খোলা হাওয়ার থেকে ছাপা হচ্ছে, কলকাতা কাঁচরাপাড়া থেকে ওই আজকের অনুভব পরিবার, ওখান থেকে ছাপা হচ্ছে। এইভাবে আমি খুব মানে নিজেকে আমার কি বলবো, আমি খুব এতে খুশি এবং খুবই আমি মানে এই বয়সে আমি খুব ইয়েতে আছি আর কি। সেটাই, নিজের উপর এক আত্মবিশ্বাস তৈরি হচ্ছে আরো বিশেষ করে, যে আমার লেখাগুলোকে ওনারা এত গুরুত্ব দিচ্ছেন, সেজন্য আমি খুবই খুশি। বাহ, আমরাও ভীষণ খুশি আজকের এই সন্ধ্যা আড্ডায় আপনাকে আমাদের মধ্যে পেয়ে। আমরা আপনার লেখা শুনবো, কবিতা, আপনি গল্প লেখেন, কবিতাও লেখা, কবিতাও লিখি। এই যে কথা হলো, মানে আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বললাম যে এই যে লেখা, একটা গল্প, একটা কবিতা, এগুলো আমরা পড়ি, আমরা অনুভব করি, তার পেছনে একজন লেখকের ভূমিকা থাকে, তার মনের একটা ভাব থাকে, তার ভাবনা চিন্তা থাকে। তো আপনার এই কিরকম, মানে এই কবিতা লেখার মধ্যে কিরকম মনোভাবনা বা কল্পনা এগুলো উঠে আসে? দেখুন, সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি, যদি মনে করেন তাহলে আমি একটা কবিতা বলে দিচ্ছি। অবশ্যই অবশ্যই। আমার একটা ছোট্ট কবিতা আছে। হ্যাঁ। কবিতার নাম, আমার অনুভব পরিবারের অনেক সদস্যই জানেন কবিতাটা। কবিতার নাম হলো আমার বালিশ। আচ্ছা। আমি বালিশকে নিয়ে একটা কবিতা পড়ছি। সেটা হলো, আমার ছোট্ট বালিশটি রে ভাই, কি মিষ্টি তুই, তোর উপরে মাথা রেখে রোজ আমি ঘুমাই। আমার জন্য তৈরি তুমি, কেমন তোমার গা, তুলো ভরা তুল তুলে আর কিচ্ছু ভারী না।
আকাশ যখন ডাকছে বালিশ, ভাঙছে ঝড়ে দেশ, তোর ভিতরে মুখ লুকিয়ে ঘুমাই আমি বেশ। অনেক অনেক ছেলে আছে, গরিব ছেলে হায়, মা নেই তাদের, বাবা নেই, রাস্তায় ঘুম যায়। বালিশ তাদের নেই ঘুমানো, আহা কি কষ্ট, শুধু শুয়ে ঘুম কি আসে, শরীর আড়ষ্ট। ভগবানকে রোজ বলি মা, এদের পানে চাও, বালিশ যাদের নাইকো হরি, বালিশ তাদের দাও। নমস্কার। এটা একটা বালিশ নিয়ে কবিতা, বাহ। আহ, যা কেউ হয়তো অনেকেই ধারণাই করতে পারে না হ্যাঁ, যে একটা বালিশকে আবার কি কবিতা লিখবে। ওটাই এটাই আসলে ওই যে লেখকের মনের ভাবনা, তাদের কল্পনা, এই সবটাই ফুটে ওঠে তাদের লেখার মাধ্যমে। উম, সত্যি আমিও কথাগুলো শুনলাম আর ভাবছি যে এমন ভাবেও ভাবা যায়, সত্যি তারাই হয়তো পারে। ভীষণ ভালো লাগলো শুনে। আহ লেখালেখি 1982 সাল থেকে শুরু হ্যাঁ, হয়েছে। তার আগে মানে আমি আরো অনেকটা আগে চলে যাচ্ছি, একদম ছোটবেলায়। তো ছোটবেলায় কি মনে হতো যে ছোটবেলা থেকে কি বই পড়ার অভ্যেস ছিল, বা পড়া হতো কবিতা বই? হ্যাঁ, বলছি তাহলে। ছোটবেলায় এই যে আমাদের 15ই আগস্ট আসছে, 15ই আগস্টকে সম্মান দিয়ে বলছি, আমার 15ই আগস্ট আমার ছোটবেলা থেকে মনে খুব দাগ কাটে। আমরা কয়েক বন্ধু মিলে সকাল 8টা-9টায় বাড়ি থেকে বের হতাম, ট্রেনে চড়তাম, বেলা 2টা পর্যন্ত আমরা ট্রেন ফ্রি থাকতো, সেদিন ফ্রি। বেলা 2টো পর্যন্ত আমরা ট্রেন যত দূর যাই আমরা যেতাম। আচ্ছা। তারপরে 2টোয় আমরা সেই স্টেশনে নেমে আবার ব্যাক করা শুরু করতাম। ছোটবেলায় এই আনন্দ ছিল, খুব আনন্দ ছিল। আর ওই ছোট ছোট ঝান্ডা নিয়ে বাচ্চারা যেমন ঘোরে, স্বাধীনতা কি জিনিস তখন তো অতটুকু বুঝিনি, কিন্তু আনন্দ পেতাম কি যে আমরা স্বাধীন, আমরা স্বাধীন এই ছোটবেলা। তারপরে ধীরে ধীরে স্কুল লাইফে চলে গেলাম। প্রাইমারি স্কুল থেকে পাশ করে যখন হাই স্কুলে আমরা গেলাম, হাই স্কুলে তখন আমরা বুঝতে পারলাম যে স্বাধীনতাটা কি। এই স্বাধীনতার জন্য আমাদের দেশপ্রেমিক যারা, তাদেরকে স্মরণ করতে হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, আরো আরো অনেক প্রচুর লোক, তারা তাদের জীবন বলিদান দিয়ে, বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, এরা ওনাদের সবাইকে শ্রদ্ধা জানাই, মাস্টারদা সূর্য সেন, সবাইকে শ্রদ্ধা জানাতেন। এবং তখন থেকেই আমার মনের মধ্যে একটা গল্প পড়ার একটা, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আমি গল্প পড়া শুরু করি। আচ্ছা। গল্প এত ভালো লাগতো, গল্প বিশেষ করে আপনার ওই ডিটেকটিভ গল্পগুলো। আচ্ছা। খুব ভালো, শশধর দত্তর লেখা সিরিয়াল ছিল ডিটেকটিভ গল্প, খুব সুন্দর সুন্দর গল্প, সেগুলো পড়তাম। আমি একবার একটা গল্প মাধ্যমিক দিয়েছি, বাড়িতে আছি, আমার কাকা মাধ্যমিক ফেল, পাশ করতে পারেনি। আচ্ছা। আমি একটা গল্পের বই আমাকে দিল একজন, লৌহ কপাট গল্প বইয়ের নাম। ওটা ছদ্ম নামে লেখা ছিল, লেখক হলো জরাসন্ধ, অরিজিনালি লেখক হলো আপনার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র কি শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রই হবে, কিংবা শরৎচন্দ্র ছদ্ম নামে ছিল। সেই লৌহ কপাটের মধ্যে দুটো লাইন ছিল। সেই লাইন দুটো হলো, এক দারোগা ডাকাত ধরেছে, ডাকাতকে মানে কিভাবে শাস্তি দিচ্ছে, কিন্তু ডাকাত তার গোপন কথাগুলো বলছে না। তো পুলিশকে বলছে যে প্রথমে গুম ফোটপাতন রসায়ন দাও, গুম ফোটপাতন রসায়ন। তো কনস্টেবলরা ওটা ঘুরে এসে বলছে যে না, এটাতে কাজ হচ্ছে না, বলে না, বলে তারপরে বলে শস্ত্র ছেদন বটিকা দাও, ওটাও দিয়ে আসলো, বলে না, এটাতেও কাজ হচ্ছে না। তারপরে বললো যষ্টি মধুর সুধা দাও, বলে তাতেও কাজ হচ্ছে না। তখন দারোগাও বললেন যে তাহলে চপেটাঘাত সহ মহান নিমজ্জনী সেব্য। এইটার আমি মানে বুঝি নাই। আচ্ছা। মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আমি মানে বুঝি নাই। কাকার কাছে গেলাম, কাকা বলল আমি তো মাধ্যমিক ফেল, এইটার মানে বুঝিস না বাংলা, তাহলে তুই দ্বিতীয় ভাগ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিতীয় ভাগ তোকে কেন পড়ালাম আমি? তখন বলল, কাকা মানে করে দিল যে শত্রু ছেদন বটিকা, মানে ওর দাড়ি একটা একটা করে টেনে উঠাও, হুম। তারপরে গুমফট পাতন রসায়ন, মানে গোপ টেনে তোলো, আচ্ছা। তারপরে যষ্টি মধুর সুধা, মানে লাঠি দিয়ে ওকে মারো, তাতেও কাজ হলো না। পরে বললো মহান চপেটাঘাত সহ মহান নিমজ্জনী সেব, মানে চর মেরে লকআপে ঢুকে তো। তো বইগুলো পড়তাম, এই আনন্দ পেতাম খুব। গল্পের বই মানে বুঝলে খুব ভালো লাগে, আর হ্যাঁ। মানে না বুঝতে পারলে ভালো লাগে না। সে তো অবশ্যই। গল্পের বই পড়ার অভ্যাস ছিল খুব, এবং আমাকে সেটাই পেয়ে বসেছে। আমি এখন ওই গল্পই লিখতে আমার খুব ভালো লাগে। গল্প পড়তে পড়তে ভালোবাসা হতে হতে হ্যাঁ, সেখান থেকে হ্যাঁ। লেখাতেই এই চলে লেখা। যায়। আর অবশ্যই এই লেখার মাধ্যমে বা লেখা যখন আমরা পড়ি, তার ভাব যখন আমাদের মধ্যে প্রবেশ করে, সেই লেখার মাহাত্ম্য আমাদের কাছে এক অপরিসীম এক জায়গার নিয়ে ওঠে। আর সন্তোষবাবুর কাছে জানতে চাইবো, এই যে এত লেখেন এই সময়, প্রায় দিন প্রায় প্রতি মাস 2 মাস অন্তর অন্তর লেখা লেখা বেরোচ্ছে, বেরোচ্ছে। এবং একটা সময় যখন লিখতেন, মানে তখন তো কর্মজীবনের সাথেও ব্যস্ততা হ্যাঁ। ছিল, এই লেখালেখির সময় যখন লিখতেন তখন কি মানে কোনো আহ একটা আলাদাভাবে বসতে হতো, নাকি নিজের মনের মধ্যে লেখা যখন আসতো আপনি ছন্দে বা তার লেখাগুলোকে গুছিয়ে নিতেন, বেঁধে নিতেন? ঠিক বলেছেন এটা। আমার এখন যদি মনে হয় না একটা প্লট, তাহলে আমি মনে করবো এখনই একটু মানে একটু টাচ লিখে রাখবো, আচ্ছা। কোন কাহিনীটা আমার মনের মধ্যে এলো, হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে লিখে রাখবো। কিংবা যদি দেখি লোকজন নেই, তাহলে আমি লেখা শুরু করে দেবো। আর ঘরে গিয়ে যখন বসবো, তখন আমার খাওয়ার কথা মনে থাকে না, আমার মনে থাকে ওই প্লটটা এত সুন্দর প্লট, ছেলে তার মাকে ভাত দিচ্ছে না, তার বাবা নিখোঁজ আছে 10 বছর 12 বছর, আর একটা ছেলে তার মাথা ডিফেক্ট, আর বিধবা মহিলা, একটা ছেলে ভালো, সেও মাকে খেতে দিচ্ছে না, মাকে মারছে, সে থানাতে কমপ্লেন করতে এসছে। ওই কাহিনীটা লিখিত, তখন আমি ওটা নিয়ে বলবো। ওটা নিয়ে বলবো মানে ওটা শেষ না করা পর্যন্ত আমার মনে হবে না যে আমি যদি এটা বাদ দিই তাহলে তো আমি ভুলে যাবো। এইরকম নেশা লাগে আমার। আর বিশেষ করে যখন আমাদের ভারতবর্ষে যখন লকডাউন হয়েছিল সারা পৃথিবীতে, সেই লকডাউনের 5 মাস আমি বাড়ি থেকে বের হইনি। ওই 5 মাসে আমি 18-19টা গল্প লিখেছি। 5 মাসে আমি বাড়ির কাজও করেছি, বাড়ি পরিষ্কার করা, এটা ওটা করা, কিন্তু বাজারে আসতাম না, বাড়িতেই থাকতাম। তখন আমি অনেক গল্প লিখেছি। আমার মনে হয় আমি যদি বাইরে না যেতাম, আমি যদি সময় পেতাম, আমি অপচয় করি না, সময়কে আমি অবহেলা করি না। কোনো কোনো মানুষ বলে কি করছিস, তাস খেলছি। কেন? সময় সময় পাস, টাইম পাস। তো কি করছেন? বলে এই সিরিয়াল দেখছি। সিরিয়াল? কি সিরিয়াল দেখছেন? বলে এই টাইম পাস। আমার কাছে ওইটা মনে হয় না। আমার কাছে মনে হয় কি, টাইম চলে যাচ্ছে, টাইম চলে যাচ্ছে, আমি কি করে ধরবো, সময় চলে যাচ্ছে আমার, এটা মনে হয় আমার। সময় যেন আমার কাছে মনে হয় যে আমি সময়টা আজকে মিস করলাম, এতটা সময় আমি চুপচাপ থাকলাম, এতটা সময় আমি কোনো কাজ করলাম না, একটু গল্প লিখলেও তো কাজ। সেটাই হয়। আচ্ছা, আপনি এই গল্প থেকেই উঠে আসা, এই বললেন যে যখন আমি লিখতে বসি কোন একটা প্লট শেষ করবো ভাবি, আমার কাছে তখন খাওয়ার এই বিষয়গুলো মাথাতেই থাকে না, আপনি ওটার মধ্যেই একদম ডুবে যান। পরিবারের ক্ষেত্রে এই সময়, এই যে যখন আপনি একদম পুরো মানে মত্ত হয়ে যাচ্ছেন লেখাতে, আপনি সেটা নিয়ে বসে আছেন, পরিবারে কোনো রকম কোনো সমস্যা হয়নি কখনো? না, আমার বাড়ির আমার বর্তমানে আমার 2 পুত্রবধূ আছে, তারা আমার মেয়ে নাই, আমার 3টেই ছেলে। তো ওরা আমাকে খুব সম্মান করে, ফোন এলে পর্যন্ত আমাকে বিরক্ত করে না। বাবা এখন অসুবিধা আছে, বাবা এখন কথা বলতে পারবে না, আপনারা একটু পরে ফোন করুন, তাও আমাকে বিরক্ত করে না। ঠিক খাবার সময় আসতে গিয়ে কাছে দাঁড়ায় সামনে, তাকাই, কি মা, খাবারটা রেডি, তাও আমাকে বলে না
ডাক দিবে না, বাবা এসো তাড়াতাড়ি এসো খাও কি এটা, এরকম বিরক্ত করে না, আমাকে খুব সহযোগিতা করে। এবং আমার ছেলেরাও, আমার বড় ছেলে, আমার মেজো ছেলে, আমার ছোট ছেলে সবাই বলে বাবা এখন জীবনের শেষ সময় একটা খুব ভালো জায়গায় ঢুকেছে, বাবা খুব সহযোগিতা করে। আমার ছোট ছেলে তো বিএড কলেজে প্রফেসর, তো ভাইস প্রিন্সিপাল আচ্ছা আচ্ছা। এই বুড়াগঞ্জে বিএড কলেজের ভাইস প্রিন্সিপাল অচিন্ত বিশ্বাস। আচ্ছা। আর বড় ছেলে আমার দোকান করে, মুদিখানা দোকান, গ্রসারি। মেজো ছেলে একটা গ্যারেজ আছে। কেউ বিরক্ত করে না আমাকে, লেখা খুব সহযোগিতা। বাহ, খুব ভালো লাগলো এটা শুনে। আসলে এটাও একটা বিষয় থাকে, পরিবারের সহযোগিতা। আপনার পরিবারের সকলের জন্য অফুরন্ত শুভেচ্ছা রইল, এবং তারা অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা তাদের সকলকে, যে যারা এই একজন সৃষ্টিশীলতার মানুষকে এইভাবে সহযোগিতা করেন। পরিবার পাশে থাকাটাও তো ভীষণ জরুরি। অনেক কিছু লেখা উঠে আসে। এই যে গল্প লেখা হয়, গল্প লেখেন অনেক, গল্প কি কি বিষয়ের উপরে গল্প থাকে? আমার গল্প বিশেষ করে 3টা বিষয়ের উপরে। একটা সামাজিক বিষয়, সামাজিক পারিবারিক, আর একটা ধর্মীয়। আমি গীতা, ভাগবত, মহাভারত, রামায়ণ বা আপনার ওই চৈতন্য চরিতামৃত, অনেক বই আমার কাছে, প্রচুর বই আছে আমার ঘরে আলমারি। আমি বইগুলোর থেকেও কিছু ধর্মীয় কাহিনী বের করেও গল্পের মধ্যে ঢুকাই, গল্পের মধ্যে আমি এগুলো প্লেস করি। তাছাড়া কাল্পনিক কিছু গল্প লিখি আমি। আচ্ছা কাল্পনিক গল্প এইভাবে। আচ্ছা, আমি একটা জিনিস মানে জানার ইচ্ছা হলো, আহ এই যে গল্প চরিত্রের মানে চরিত্র তৈরি হয় গল্পের মধ্যে অনেক, আমাদের তো আমরা পাই গল্প পড়তে গিয়ে অনেক চরিত্র পাই। এই চরিত্রদের সাথে মানে এই কাল্পনিক চরিত্র আহ অনেক রকম তৈরি হচ্ছে, আর আমাদের একদম বর্তমান যে আমাদের জীবন সত্তা, এর মধ্যে কখনো মানে মিল বা কখনো ভাবনা হয় যে এটা আমাদের মানে সামাজিক বা আমাদের জীবনের সাথে জড়িত এইরকম? আমি আমার গল্পগুলোতে আমি সব সময় মানে নারী জাতি, মা জাতিকে, নারী জাতি মা, তাদেরকে আমি খুব সম্মান দিয়ে গল্পগুলো লিখি, খুব সম্মান দিয়ে লিখি। এই জন্য লিখি যে একদিন আমার একটা গল্প লেখার সময় আমি, আমার মা বলছিল, আমার মা তখন জীবিত ছিলেন, বলছিল তোর একটা গল্প আমাকে পড়ে শোনাতো। আমি অর্ধেকটা পড়ে মাকে আর শোনাইতে পারিনি, তখন পারিনি আমি মাকে ওই গল্পটা শোনাতেই পারি। অন্য কাউকে দিয়ে আমি মাকে বলছিলাম তুমি অন্য কাউকে দিয়ে শুনিয়ে নি, পড়ে শুনিয়ে নি, রেখে দিলাম গল্প। পারিনি আমি, এত প্যাথেটিক ওই গল্পটা। ওই গল্পটা আমার এর মধ্যেই বের হবে, আমি আপনাদের এখানে পৌঁছাবো। অবশ্যই। ওটা আমি বই ছাপাতে দিয়েছি আমার, ওই গল্পটা আমি পাঠাবো। ওই গল্পটা পড়লে বুঝবেন যে মা কি ফিরে আসবে, সে গল্পের নাম। ওই গল্পটা আমি অবশ্যই মনে করে আপনাদের এখানে পাঠাবো 2 কপি, আপনারা দেখবেন, মনে লাগলে তখন বলবেন। খুব সুন্দর, এত সুন্দর গল্প। আমি ওই নারী চরিত্রটাকে এমন ভাবে আমি ফুটিয়ে তুলেছি, আমার তখন মনে হয় সরস্বতী আমার কণ্ঠে এসেছে। আমরা অধীর আগ্রহে সেই সময়ের অপেক্ষায় থাকবো, এবং এটা আমাদের সৌভাগ্য হবে আমরা সেই বইয়ের পাবো। আর এত লেখা, অনেক অনেক লেখা, আপনার কাছে তো প্রচুর সম্ভার। তার মধ্যে থেকে এমন কিছু আছে যে এটা এই লেখাটা আপনার খুব প্রিয়? আছে। আচ্ছা, ওই তো একটা বললাম যে মা কি ফিরে আসবে একটা, আর একটা প্রিয় লেখা আছে আমার এখানে, দিব কি একটু দেখাবো? অবশ্যই অবশ্যই। আর একটা প্রিয় লেখা আছে আমার, যেটা প্রকাশিত হয়েছে, সেটা হলো প্রভুভক্ত লালচান। আচ্ছা। লালচান কিন্তু একটা ঘোড়া। আচ্ছা, পড়ে দেখবেন। আচ্ছা, অবশ্যই একটা পশুকে নিয়ে লেখা। আচ্ছা, এই গল্পটা আমার, এটা আমার বাংলাদেশে আমি 10 কপি পাঠিয়েছি। আচ্ছা। বাংলাদেশে আমার বন্ধু বান্ধব যারা আছে বা আমার আত্মীয় স্বজন, অনেক চাকরি করে, ঢাকাতে চাকরি করে, ব্যাংকে চাকরি করে আছেন, পাঠাইতে বলে।
আবার এক কপি আমাকে পাঠাতে হয়েছে আপনার কাঠমান্ডু। কাঠমান্ডু আমার এক নেপালি বন্ধু থাকে, ও বাংলা আমার এই লেখাগুলো খুব পছন্দ করে। আচ্ছা। এরকম অনেক জায়গায় পাঠাইতে হয়। আরো আছে আমার উত্তরের খোলা হাওয়া, এটা বিশ্বায়ন থেকে প্রকাশিত। আর একটা গল্প আছে আমার, ছোট্ট গল্প, এইটা আমার খুব প্রিয় গল্প। হ্যাঁ। তো ছোট গল্প আছে, দুটি শালিক, শুধু এক পাতা, শুধু দুটো শালিককে নিয়ে। আচ্ছা। এই গল্পটা পড়লে আপনি বুঝবেন যে এইটুকুর মধ্যে আপনি এত বড় কাহিনীটা লুকিয়ে রেখেছেন। পড়লে বুঝবেন ওটাকে, একটু গল্প আছে। তাছাড়া আমার গল্প আমি কলকাতা থেকে বের হয় 2024 সালে, আমার কলকাতা থেকে বের হয়েছে গল্প। এখানে আছে সন্তোষ বিশ্বাস, মূল্যহীন শিক্ষা, হুম। খুব আমার ইয়ার গল্প, প্রিয় গল্প। অনেক গল্প আছে, কিন্তু আমার আবার খুব পরিচিত লোকদেরকে নিয়ে লেখা। যেমন আচ্ছা। এই একটা গল্প আছে আমার এক বন্ধুকে নিয়ে লেখা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাসনা থেকে বেদনা। তাই তো, সেটা তো হয়। আমার বন্ধুর কাহিনী এটা, আচ্ছা। ওটা পড়লে বুঝবেন। আমার অবশ্যই। বন্ধু মারা গেল ওই একটা মেয়েকে ভালোবেসে, মেয়েটাও মারা গেল ওকে ভালোবেসে, কিন্তু প্রকাশ পেল না। প্রকাশ পেল কখন? মেয়ে যেদিন মারা গেল, সুইসাইড নোট লিখে গেল, সেই দিন কেউ জানতো না। এই গল্পটা দেখবো, সুন্দর গল্প। এরকম গল্প আমার আমার গল্প প্রায় গল্পই আমি চেষ্টা করি। যার জন্য আমার দাদা মারা গেছেন, সমতল পত্রিকার সম্পাদক খুড়িবাড়ি, উনি বলতো, তুই গল্প লিখিস, এত কেন ইমোশন দিস, একটু কম দে, খুব বেশি হয়ে যায় এগুলো। হ্যাঁ বলতো, আমি পারি না। আমি যখন আসি শেষের দিকে না, তখন আমার নিজের মন থেকে কেন যেন মনে হয় যে না, এই নায়ককে, এই নায়িকাকে আমার একটু যাতে মানুষের মনে লাগে দিতে হবে। সেটাই। আর আহ লেখাও তো তাই। আমরা যে বিভিন্ন গল্পের বই বা বিভিন্ন লেখা পড়ি আমরা, সেখানে তো পড়ার পর আমাদের ওই যে আমাদের ভাবায়, আমাদের কাদায়, আমাদের হাসায় সেই বিষয়টা। আর এটা তখনই হয় যখন লেখক সেটাকে সেইভাবেই অনুভব করেন। আসলে আমরা গল্পের বই পড়ে হাসি কাঁদি ঠিক সেই সময়টাই যখন লেখক আমাদেরকে সেটা প্রকাশ করে তার লেখার মধ্য দিয়ে। আহ, ভীষণ ভালো লাগলো আপনার এই মানে শুনে, এবং এই গল্পর কথা সবকিছুর মধ্যে দিয়ে। আচ্ছা, এই এতটা বছর ধরে লিখে আসছেন, 1982, আজ 2026, এই সাহিত্য চর্চার মধ্যে মানে আমাদের তো সমাজেও অনেক পরিবর্তন, একটা সময় পারি হয়েছে, এখন ইয়াং জেনারেশন, নিজেকে কিরকম মনে হয় যে এই চর্চায় এক বর্তমান যুব সমাজ কিভাবে নিচ্ছে? এটা বলতে গেলে বেশি বলবো না, সামান্য একটু বলছি। বর্তমান যুব সমাজ বা শিশুরা যারা লেখাপড়া শিখছে এখন, ধীরে ধীরে আমার মনে হয় আমাদের এই বাংলা সাহিত্যটা ধীরে ধীরে লোপ পাচ্ছে, একটু লোপ পাচ্ছে। যেমন আমরা কোনো বাঙালি আমরা নিজের বুকে হাতে বলতে পারবো না যে আমার ছেলে মেয়ে, আমার নাতি নাতনি, এদেরকে আমরা বাংলা মিডিয়ামে পড়াচ্ছি। সবাই, বাবা মা শিক্ষিত না হলেও বর্তমান যুগে বাবা মারা ছেলেকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াচ্ছে। এটা এটা আমাদের বাংলার জন্য যে কত বড় একটা ক্ষতিকর, তা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী, উনি গত পরশুদিন না তার আগের দিন দেখলাম, উনি বলেছে যে অফিস আদালত কোর্ট কাছারি সমস্ত জায়গায় বাংলা চালু করতে হবে। আমার শ্রদ্ধা করতে ইচ্ছা করে ওনাকে। হ্যাঁ, ওনাকে আমি কোটি প্রণাম করি, বা ওনার শিক্ষা, ওনার বাবা মাকে আমি শ্রদ্ধা সম্মান করি। এইটা যদি চালু করতে একবার পারে আমার বঙ্গে, পশ্চিম বাংলায়, তাহলে আমার মনে হয় শিক্ষার দিক থেকে আরেকটু এগিয়ে যাবে। কারণ ধীরে ধীরে লোপ পাচ্ছে বাংলা ভাষা। আমার ঘরেই এই পরিস্থিতি। আমার ছেলেকে, যদিও কোনো ছেলেকে আমি ইংরেজি মাধ্যমে পড়াইনি, তবু তো আমার ছেলে লেখাপড়া শিখেছে।
তবু তো আমার ছেলে এখন প্রফেসরই করছে। এইভাবে এক সময়, ছোট্ট একটা কথা বলি, এক সময় যখন ব্রিটিশ সাম্রাজ্য আমার ভারতবর্ষে মনে হয় 190 বছর রাজত্ব করেছে ব্রিটিশ, তখনকার সময়ে কিছু কিছু মানুষ যারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তাদের ছেলে মেয়েদেরকে এই ইংরেজি মাধ্যমে পাঠানো শুরু করেছিল। কিন্তু সেই সময় আমাদের পশ্চিম বাংলার ভগবান চন্দ্র বসু, যার ছেলে আচার্য জগদীশ চন্দ্র বসু, তিনি কিন্তু ওনার ছেলেকে বাংলা মাধ্যমেই ভর্তি করিয়েছিলেন। তার ছেলে এত বড় বিজ্ঞানী হয়ে গেল। এই কথাটা আমাদের একটু চিন্তা করা উচিত। অবশ্যই। সেই জন্য আমি বলছি যে বাংলার দিকে আমরা, আমাদের এই আজকের অনুভব পরিবারে আমরা প্রতিনিয়তই আমরা এই বাংলা ভাষাকে গুরুত্ব দিই, এবং যাতে এই বাংলা ভাষাকে আরো ভালোভাবে টিকিয়ে রাখা যায় সেদিকে আমরা নজর রাখি। ভীষণ ভালো লাগলো। আর এইভাবেই চলতে থাকুক আমাদের বাংলা ভাষায় আরো অনেকটা পথ অবশ্যই রয়েছে। আমরা সব সময় গল্প, কবিতা আমরা পড়ি, আমাদের সন্তানদেরকে সেটা জানানোর চেষ্টা করি, তাদেরকে পড়তে শেখাই, তাদেরকে বোঝাতে শেখাই। এইভাবেই তো সবকিছু সবসময় পথটা এগিয়ে চলে। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এবং এরকম এক ভাবনা নিয়ে আপনারা এগিয়ে চলছেন। আমাকে আপনাদের অনুষ্ঠানে ডাকার জন্য আমিও খুব নিজেকে ধন্য মনে করছি। আমিও খুব এটা আমাদেরও এক সত্যি কথাই যে প্রাপ্তি। আচ্ছা, আপনার এই লেখার এতটা সময় মানে আপনি সেখানে দেন, তার মাঝেও আজ আমাদেরকে সময় দিয়েছেন, এতে সত্যি আমরা ভীষণভাবে আনন্দিত। এই যে লেখা বাড়িতে এখন সবসময় মানে কাজকর্মের সাথে সাথেও লেখা হচ্ছে, লেখালেখি করেন, এবার এর পাশেও কোনো সময় কি মনে হয় যে মানে এর বাইরে অন্য কিছু করা হয় কখনো? না শুধুমাত্র যখন শুধু লেখালেখির মধ্যেই থাকে? না, এর বাইরেও আমি অনেক কাজ করি। বাইরে যেমন আমার একটা প্রফেশন আছে, সেটা হলো আমি স্ক্রাইব, অর্থাৎ প্রফেশনাল লেখক। সেটা হলো থানার ডায়েরি, কমপ্লেন গুলো আমি লিখি। সেটা আমার মোটামুটি শিলিগুড়ি সাব ডিভিশনে আমার নাম আছে। আপনি যে কোনো অফিসারকে, থানার ওসিকে জিজ্ঞাসা করবেন, মোটামুটি আমার একটু নাম আছে আর কি। তাছাড়া সাহিত্যের দিক থেকে আমি তো ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র। আমাদের অনুভব পরিবারে এমন সব ডক্টরেট সাহিত্যিক আছেন, নমস্য ব্যক্তি, খুবই সম্মানীয় ওনারা প্রচুর গল্প লেখেন ওনারা। এবং এই অনুভব পরিবারটা 22 বছর থেকে চলছে, এতদিন থেকে ওনারা লিখছেন। অনেক মানে গুণী ব্যক্তি আছেন এই অনুভব পরিবারে, তাদের জন্য আমি আজকে ধন্য। এবং আমরাও সকল গুণী ব্যক্তিদের এবং লেখকদের, সাহিত্যিকদের শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। অনেক গল্প শুনছি। আসলে আমাদের এই উত্তরের আড্ডা, এটা হচ্ছে এমনই হয় যে আমরা এই গল্প আড্ডায় একজন মানুষের বর্তমান পরিচয় থেকেও তার পেছনে যে পরিচয় থাকে, তার যে জীবন কাহিনী থাকে, আমরা সেই গল্প আড্ডায় তুলে আনি। আপনার কাছে এখন একটু মানে শুনবো, ছোটবেলাটা কেমন ছিল? একদম ছোটবেলায়। একদম ছোটবেলার কথা যদি জানতে চান তাহলে আমি বলতে পারবো না, পুরোটা বলতে পারবো না, কারণ ছোটবেলায় আমি খুব দুঃখ কষ্টে গেছে। আমার যখন 5 বছর বয়স, তখন আমার পিতৃ বিয়োগ ঘটে। প্রচুর টাকা পয়সা, ধন সম্পদ রেখে যান, প্রায় 25-30 বিঘা জমি, বগুড়া, পূর্ববঙ্গের বগুড়া জেলায় বগুড়া শহরে একটা বাড়ি, শিববাটি পাড়া, একটা দোকান, মেইন বাজারে বগুড়া শহরের মাঝখানে একটা দোকান, এগুলো বাবা রেখে যান। এবং ঘরে আমার মা বলতেন প্রচুর টাকা পয়সা ছিল, তখনকার দিনে প্রচুর টাকা পয়সা, মানে
আহ, ওই আপনার সুটকেস, তখনকার দিনে হচ্ছে টিনের সুটকেস হুম ভর্তি টাকা। হুম তো মা যারা যারা টাকা পেত তারা এসে দাবি করার পরে সম্পূর্ণ দিয়ে দেয়, আচ্ছা কাউকে মানে বই বিমুখ করেনি। হুম তারপরে আমার কষ্টেই জীবন কাটে, আমি শহরে থাকতে পারি না, হুম দোকান ভাড়া ঘর ভাড়া বাড়ি ভাড়া দিয়ে আমরা গ্রামের বাড়িতে চলে যাই, বাবার যেখানে জন্ম ভিটা সেখানে চলে যাই। সেখানে গিয়ে আমি বিদ্যারাম ভর্তি হই প্রাইমারি স্কুলে। তখন প্রাইমারি স্কুল কাটিয়ে তারপরে মাধ্যমিক হাই স্কুলে ভর্তি হই। খুব ভালো স্কুলে ভর্তি করেছিল মা আমাকে, সেটা হলো সিরাজগঞ্জ টাউনে ভিক্টোরিয়া হাই স্কুল, খুব বড় নাম করা স্কুল। ভর্তি হই, তারপরে সেখান থেকে আবার অন্য একটা স্কুলে আসি, সেখানে এসে মাধ্যমিক পাশ করি। হুম আমি 1968 সালে মাধ্যমিক পাশ করেছি, আচ্ছা খুব কষ্ট করে, সংসারের কাজ করে, জমি জমা দেখে, জমি জমার কাজ করে, হাট বাজার করে, পড়াশোনা করে পাশ করেছি। আমি প্রাইভেট কোনোদিনও পড়িনি, আমি কোনোদিনও প্রাইভেট পড়িনি। মা ডাক দিত ভোর 2টা 2:30 পড়তাম, ভোর 2টা থেকে 4টা পর্যন্ত পড়তাম, সারাদিন আমার না পড়লেও চলবে। ওই যে আমি পড়তাম 2 ঘন্টা, আমার সব পড়া মনে থাকতো, ভুল হতো না। এইভাবে আমার মাই আমাকে হুম মাধ্যমিক পাশ করিয়েছে। হুম। তারপরে আমি কলেজে ভর্তি হই, হুম মা জীবিত থাকতে। আচ্ছা লেখাপড়ার এইভাবে কষ্টে লেখাপড়া করেছি। কিন্তু এই যে একটা বিষয়, অল্প সময় পড়াশোনা করেই সেই জায়গা থেকে একটা জায়গায় যাওয়া, এবং আজকে এই সাহিত্য জগতে লেখালেখির মাধ্যমে আহ, এক সত্যি অন্যরকম একটা জায়গা। আচ্ছা, আমার একটু জানা আছে যে আপনি গান করেন। ও, গান, গান মাঝে মধ্যে করি। এই আমার অনুভব পরিবারের সদস্যরা ধরে, ওখানে মাঝে মধ্যে গান করি, কবিতাও বলি, গানও করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হুম। আমরা কবিতা গান যদি শুনতাম। শুনতে চান শোনাতে পারবো, হ্যাঁ, আমরা একটা কিন্তু গান শুনি। আমি তো ওই বাজনা টাজনা দিয়ে গান আমি করতে খালি পারি। গলায় শুনি। আমি এমনি খালি গলায় গান করি, তারপর ভুল হলে ক্ষমা করে দিবেন, ঠিক করে দিবেন। একটু দেখে নিতে হবে। হুম হুম ছোট্ট একটা গান করি, ছোট্ট একটা গান, শুনলে অসুবিধা হবে না? হুম ও কোকিলা তোরে শুধাই রে, সবারই তো ঘর রয়েছে, কেন রে তোর বাসা কোথাও নাই রে। ও কোকিলা তোরে শুধাই রে, বনে বনে দেখিস যখন পরের বাসায় পাখি, একটি বারো পরাণটা তোর উদাস হয়ে যায় নাকি। বনে বনে দেখিস যখন পরের বাসা ও পাখি, একটি বারো পরাণটা তোর উদাস হয়ে যায় নাকি। কখনো কি মন বলে না এমন একটি বাসা আমার চাই রে। ও কোকিলা তোরে শুধাই রে, ভালোবাসা দেখলি শুধু ভালোবাসা বুঝলি না, বুকের মাঝে হারায় যে মন সে মনটারে খুঁজলি না। ও ভালোবাসা দেখলি শুধু ভালোবাসা বুঝলি না, বুকের মাঝে হারায় যে মন সে মনটারে খুঁজলি না। কি সাদা যৌবন আছে দিব্যি করে আমায় বল না ভাই রে। ও কোকিলা
তোরে শুধাই রে ও কোকিলা, তোরে শুধাই রে। বয়স হচ্ছে তো, দম পাই, না না, তবে আহ, আহ, দম পাই না, সত্যি সুন্দর গাইলেন। দম পাই না বয়স। আর এই কারণেই আপনার অনুভব পরিবার আপনাকে জোর করে ধরে যে গান শোনানোর জন্য, এটা তো বুঝতেই পারে। বলে আমাকে প্রতি মাসে মাসেই আমাদের একটা করে অনুষ্ঠান হয়, হ্যাঁ, এবং কবিতা বললেও আমাকে ছাড়ে না, বলে গান একটা করতেই হয়, করতে হয়। আমরা কি আর আমি বিভিন্ন ভাষায় গান করি, কিন্তু আচ্ছা আমি নেপালি ভাষায় গান করি, আচ্ছা আমি আদিবাসী ভাষায় গান করতে হ্যাঁ। পারি, আমি রাজবংশী ভাষায় গান করতে পারি, আমি সাঁওতালি ভাষায় গান করতে পারি, উড়িয়া ভাষায় গান করতে পারি আমি। তা আমরা আজকে আর অন্য কোনো ভাষায়, অন্যান্য ভাষায় গান কোনোদিন হলে আবার সম্ভব না, আচ্ছা গান করতে। আমরা অপেক্ষায় থাকলাম আবারও গান শুনতে অন্যান্য ভাষার যেটা শোনাবেন আমাদের সন্তোষবাবু মহাশয়। আচ্ছা, আমরা কবিতা শুনলাম, আপনি বালিশকে নিয়ে এত সুন্দর একটা লিখতেন, আপনার তো কবিতার মধ্যে দিয়েই চলে। আর কোন কবিতা আমরা কি শুনতে পারি না? হ্যাঁ পারবেন, শুনতে পারবেন, কবিতা আমি বলতে পারবো। আমি একটা সুখের বাড়ি একটা কবিতা বলি, এটা খুব ছোট্ট কবিতা। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি, অসৎ নারী না করিও বিয়ে, যদিও হয় সে পরী। প্রেম ভালোবাসা জীবনের মোহ, আর যৌবনের পাগলাম। যৌবনে কাকও হয় সুন্দরী, শ্রাবণে নদীও হয় কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী। দায়িত্ববান পুরুষ, ধৈর্যশীল নারী, এরাই পারে পৃথিবীর বুকে বানাতে সুখের বাড়ি। দায়িত্ববান পুরুষ, ধৈর্যশীল নারী, এরাই পারে পৃথিবীর বুকে বানাতে সুখের বাড়ি। বাহ, ভীষণ সুন্দর করে। এটাও আমি নারীর উপরে মর্যাদা দিয়েছি। হ্যাঁ, ভালো করে। হ্যাঁ অবশ্যই, এই খাতাটা আমার পুরোটাই কবিতা গান ভর্তি আছে। আচ্ছা আচ্ছা। আমি বাড়িতে প্র্যাকটিস করি, বাড়িতেও আমি ঘরে গান করি, ঘরেও গান করি, কাজের ফাঁকে ফাঁকে। হ্যাঁ, বা আমিও বিশেষ করে আমি ধর্মীয় বই গ্রন্থই বেশি পড়ি এখন। আচ্ছা, ওর ভিতর থেকে আমি গল্প বের করার চেষ্টা করছি। যেমন ভাগবত থেকে আমি একটা গল্প বের করেছি, পরবর্তীতে আপনাদেরকে আমি ওইটা আমি ছাপা হলে আমি বলবো, আগেই বলবো না ওটা। ভাগবতে সুন্দর সুন্দর গল্প বের করা যায়, এত সুন্দর সুন্দর কাহিনী আছে ভাগবতে, খুব সুন্দর সুন্দর কাহিনী আছে। আমি ওই পড়ি, বই পড়ি, সব রকমের বই পড়ি। শিব পুরাণ আছে, গরুর পুরাণ আছে আমার কাছে। হ্যাঁ, প্রচুর ভাই, আপনার বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টা বেদই আমি কিনেছি। বই আমি কেন যেন আমি বই দেখলে আমার কিনতে ইচ্ছা করে, খুব নেশা। আমি এর মধ্যে কলকাতা যাবো, আবার ছেলেকে বলছি, ও যাবে যখন কলেজের কাজে, আমি বলছি আমি বেশি না 10-15 হাজার টাকার বই নিয়ে আসবো, তোর সঙ্গে আমি যাবো। ঠিক আছে, হেল্প হবে, দুটো ব্যাগ থাকবে। পড়ি, আমি পড়ি, বই আমার নেক্সট জেনারেশন যারা থাকবে, তারা বড় হলে, বয়স হলে, তারা ধর্মীয় বইগুলো টানবে, পড়বে, দেখবে, তাতে উপকার হবে। ধর্মীয় দিক থেকে আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্মের উপকার হবে, জানতে পারবে। এই আচ্ছা, এই যে বই পড়া, এখন বর্তমান সমাজ, মানে আমাদের যে এই প্রজন্ম যারা একদম ছোট ছোট, তাদের উদ্দেশ্যে কি বলবেন এই বই পড়া নিয়ে? বর্তমান সময়ে, এই সময়ের যারা যুবক বা কিশোর, তারা কেউ বই পড়ে না। কেউ দেখবেন আপনি, অনেক লাইব্রেরি আছে, তারা কেউ বই পড়ে না। আমাদের খড়িবাড়িতেও লাইব্রেরি আছে, নকশালবাড়িতে অবশ্যই আছে, দেখবেন কেউ বই পড়ে না। বইগুলো এমনি পড়ে আছে, কোনো লোক বই পড়ার নেশা নেই। এখনকার ছেলে মেয়েদের নেশা হলো শুধু মোবাইল, আর ওটাকে আমি বলি ইডিয়েট বক্স, যেটাকে মানে টিভি, ওটার নাম আমি রেখেছি ইডিয়েট বক্স, বোকা বানাবার বাক্স।
ওটা মানুষকে বোকাই বানায়। ওই টিভি দেখবে, নইলে মোবাইল দেখবে, ভাত খাবে মোবাইল দেখবে। বাচ্চাদেরকে মোবাইল না দেখালে ভাত খাচ্ছে না। হ্যাঁ, এটা একটা সমস্যা। এটা কি বিরাট একটা সমস্যা। এর উপরে আমার একটা গল্প আছে। আচ্ছা। আমরা ছোটবেলা দেখেছি যে আয় চাঁদ মামা, মায়েরা খাওয়াতো, ওই যে দেখ কে যাচ্ছে, ওই যে গাড়ি যাচ্ছে, ওই যে পাখি, টিয়া পাখি, এটা ওটা, এই বলে মায়েরা বাচ্চাদেরকে দুধ খাওয়াতো, এইভাবে ভুলাতো। কিন্তু এখনকার দিনে দেখি না, এই মোবাইল, এই টিভি, এতে পড়াশোনার প্রচন্ড ক্ষতি হচ্ছে, প্রচন্ড। ছোটবেলায় আমরা যখন একেবারেই ছোট, মায়েরা আমাদের সেই চাঁদ মামার গল্প কবিতা বলে বলে বিভিন্ন রকমের এইসব। তবে এখন সত্যি কথাই যে এই মোবাইল একটা সমস্যা। মোবাইল ছাড়া এখন বাচ্চাদের অনেক। আরেকটু আপনাকে আটকাচ্ছি এই মোবাইল সম্পর্কে। যে মোবাইলটা তৈরি করেছে, এই স্ক্রিন টাচ মোবাইল, এটা তৈরি করেছে, নাম হলো মার্টিন কুপার। মার্টিন কুপার আপনি দেখবেন 7-8 মাস পূর্বে আনন্দবাজারে লিখেছিল, উনি নাকি এখন বলেছেন ওনার এখন 63-64 বছর বয়স। উনি 34 বছর বয়সে এটা আবিষ্কার করেছে, 32 থেকে 34। উনি এখন বলছে আমাকে সুইসাইড করতে ইচ্ছা করছে। তার কারণ এটা আমি তৈরি করলাম মানুষের ভালোর জন্য, উপকারের জন্য, কিন্তু মানুষের অপকার বেশি হচ্ছে। এই কথাটা উনি নিজে বলেছেন। বলুন, এই মোবাইল এত ক্ষতি করছে। সেটাই, সেক্ষেত্রে এবং আমাদের এই যারা ছোটরা রয়েছে, এই জন্মের একদম ইয়াং জেনারেশন যারা রয়েছে, তাদের সকলের বইয়ের প্রতি একটু ঝোঁক বানানোটা প্রয়োজন। বই পড়াটা ভীষণ জরুরি। অবশ্যই। সেটাই, লেখাপড়া মানুষের জীবনে সবচাইতে মূল্যবান সম্পদ। দুইটা জিনিস আছে আমাদের পৃথিবীতে, ঘন্টা। দুই জায়গায় ঘন্টা বাজে। একটা জায়গায় ঘন্টা বাজে আপনার মন্দির, বিভিন্ন মন্দিরে, আর একটা জায়গায় ঘন্টা বাজে আমার বিদ্যালয়ে। কোন ঘন্টাটার দামই বেশি? কার দাম বেশি, মূল্য বেশি? যদিও আমি বিরোধী না, আমি সনাতন ধর্মের লোক। আমি ওইখানে মন্দিরে যাব, পূজার প্রসাদ, সকালে পূজার প্রসাদগুলো বানিয়ে রেখেছে, বিকালে সন্ধ্যার সময় আমাকে প্রসাদ দিচ্ছে। আমি সকালে সারাদিনের প্রসাদটা আমি খাবো, ওই কাটা ফলগুলো আমার উপকার হবে না অপকার হবে? ডাক্তারকে একবার জিজ্ঞাসা করে দেখেন তো। এইবার যে ঘন্টাটা আমার বিদ্যালয়ে বাজছে, সেখানে গেলে আমার মধ্যে জ্ঞান আসবে, ভালো মন্দ চেনার পথ জানতে পারবো, আমি উপায় বুঝতে পারবো কি করে ভালো মন্দ বুঝবান। তাহলে আমার মনে হয় এই ঘন্টাটা যেখানে বাজছে স্কুলে, বিদ্যালয়ে, সেখানে সেই ঘন্টাটার দাম, মূল্য বেশি, এটা আমার মনে হয়। সেটাই অবশ্যই। এবং আমাদের তো এই ধর্মীয় জ্ঞানটাও ভীষণভাবে প্রয়োজন আমাদের। মানে এই যে বেদ, পুরাণ, ধর্মগ্রন্থ আমরা যে পড়ি, এবং এখান থেকে এটা আমাদেরকে ভীষণভাবে শিক্ষা দেয়, এবং কত কিছু আমরা শিখি। অবশ্যই এই বিষয়ে জ্ঞান অর্জন করাটাও আমাদের ভীষণ দরকার, মানে জরুরি। এবং প্রত্যেকের এই বইগুলো, এই গ্রন্থগুলো পড়া কিন্তু ভীষণভাবে জরুরি, করাটা উচিত। আমরা গল্প আড্ডায় অনেকটা পথ পেরিয়ে এলাম। যারা বিভিন্ন গল্প লেখেন, কবিতা লেখেন, তাদের ভাবনা ফুটিয়ে তোলেন তাদের লেখার মাধ্যমে, একটি একটি ভাবনাকে সুন্দর করে গেঁথে তোলেন, আর যা আমরা পড়ি, অনুভব করি। সেই মানুষেরই নিজেদের জীবনের গল্প, কাহিনী এবং তাদের ভালো লাগা, ইচ্ছে, এই গল্প আড্ডার এটাই হয় মূল বিষয় থাকে। আমরা আজকেও এমনই নানান গল্প কথা শুনলাম। আমাদের অনুষ্ঠান আজ প্রায় শেষের দিকে, এবং আবারও একবার আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা কামনা করি আপনার সুস্থতার, এবং আশা রাখছি এমন ভাবেই আপনার ভাবনার মাধ্যমে, আপনার কলমে এইভাবেই আরো অনেক অনেক গল্প ফুটে উঠুক, লিখিত হোক, এবং আমরা তা পড়ি। আবারও একবার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আবারও একবার পরবর্তী অনুষ্ঠানে এমনই একজন অতিথিকে সাথে আড্ডায় বসবো, শুনবো তার গল্প কথা। সবাইকে, যারা দর্শক, সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার নমস্কার জানিয়ে এখানে শেষ করলাম। আমরা আমাদের আজকের এই খুব ধন্যবাদ, আমারও এখানে খুব ভালো লাগলো। পরবর্তীতে যদি
বলা যায় না, আবার কোনোদিন যদি আপনাদের কৃপা হয় ডাকলে আমি আবার আসবো। বিশেষ করে। আমরা সেই অপেক্ষায় থাকবো আবারও একবার এমন একটি সুন্দর অনুষ্ঠানের। ততদিনের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।